এই যে আওয়ামী বীর পুরুষরা যে লেজ গুটায় কুত্তার মতো পালাইছে সেই দিনগুলোর কথা ভুলে গেলেন? এই আওয়ামী বীর পুরুষ শামীম ওসমান, আওয়ামী বীর পুরুষ নিখিল, আওয়ামী বীর পুরুষ নানক আজম, আওয়ামী বীর পুরুষ আজম ও নাসির, জয়নাল হাজারি, নিজাম হাজারি, ভুলে গেলেন এদের কথা? হাজি সেলিম, এই আওয়ামী বীর পুরুষরা কোথায় এখন? তা আপনি সাডেনলি হঠাৎ করে বীর পুরুষ হইলেন কোন দিন? আজকে নাসিরের গাড়ি ভাঙতেছেন, সার্জিসের গাড়ি ভাঙতেছেন। আপনাদের তো বুকের পাঠা থাকলে ওবায়দুল কাদেরের গাড়ি ভাঙতেন, কই সেদিন পারেন নাই তো? হাসান মাহমুদের গাড়ি ভাঙতে পারেন নাই কেন? যেই গাড়িতে করে খালেদা জিয়াকে আপনারা কেরানীগঞ্জে আর কাশিমপুরে চানখারপুলে স্লোগান দিতে দিতে নিয়ে গেছেন, সেদিন কোন আওয়ামী লীগের নেতার গাড়ি ভাঙতে পারছেন? আমার এই মাটির গত 800 থেকে 1000 বছরের হিস্ট্রিতে সবচেয়ে পাওয়ারফুল কালেকটিভ মেমোরি হচ্ছে জুলাই। অতএব যেই মেমোরিটা এত পাওয়ারফুল এবং প্রতি জুলাইতেই আমরা নতুন ভিডিও দেখতে পাচ্ছি। আপনারা দেখবেন যে 24 সালে আপনি যে সকল ভিডিও দেখেছেন অথবা ফুটেজ দেখেছেন, ইমেজ দেখেছেন, 25 সালে এসে দেখবেন যে আগেরগুলো তো দেখছি, আবার নতুন নতুন ফুটেজ, নতুন স্টোরি, নতুন মেমোরি, নতুন ভিডিও সেগুলো আবার আসছে। এই বছরও দেখলাম আমি অনেক নতুন নতুন ভিডিও দেখলাম, নতুন নতুন ফুটেজ দেখলাম, নতুন স্টোরি দেখলাম, যেগুলো আসলে আমি গত 2 বছর দেখি নাই। তো এটার মানে হচ্ছে যে আমাদের কালেকটিভ মেমোরিতে এত পাওয়ারফুল স্টোরি, আমার এই মাটির লড়াইয়ের অন্য কোনো ঘটনা নাই। এবং এত লক্ষ লক্ষ ফুটেজ এখনও মানুষের মোবাইলে আছে। আমি বহু সাংবাদিক জানি, মানে 50, 60, 70, 120 এরকম জিবি ভরা ফাইল আছে, শুধু জুলাইয়ের ফাইল আছে, রেখে দিয়েছে। যদি কেউ চায়, সরকার চায়, রাষ্ট্র চায়, কোনো একদিন সে পুরোটা দেবেন। এবং এত সেন্সিটিভ ইনফরমেশন আছে যে তিনি সাংবাদিকরা বলেছেন তারা ফুটেজ নিয়ে আসছেন, নিউজ করেছেন, মানে এয়ারে যাবার আগে নিউজটা ট্রাশ করে দিয়েছে, ফেলে দিয়েছে। কিন্তু ফুটেজ তো ফেলে দেয়নি, ফুটেজ তো আছে, ওই সাংবাদিকের কাছে জিনিসগুলো আছে। তো সেই জন্য হচ্ছে যে এইটা নিয়ে আমি মোটেই ওয়ারিড না যে আমাদের এই কালেকটিভ মেমোরি আপনি সিম্পলি ইরেজ করে দেবেন, এমন কোনো সফটওয়্যার তৈরি হয়নি, এআই আপনি করতে পারবেন না। যেটা আপনি অন্য কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট, ধরেন 1757 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মাটির একটা ঘটনা, 47 বলেন, 71 বলেন, প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সিম্পলি মোবাইল ছিল না, তো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু মেমোরি আকারে প্রিজার্ভ হওয়ার জন্য যেই ইনস্ট্রুমেন্ট দরকার, এই ইনস্ট্রুমেন্ট তখন ছিল না। এই জন্য দেখবেন যে গ্রামে গঞ্জে এখনও আমাদের মুরব্বীরা, অল্প শিক্ষিত মানুষজন দেখবেন 71কে এখনও গণ্ডগোলের বছর, সংগ্রামের বছর এইসব শব্দ দিয়ে টার্ম করে, কারণ তার ওটার কোনো মেমোরি নাই কি হয়েছে। সেটা জুলাইয়ের ক্ষেত্রেও আছে, একদম খুবই প্রান্তিক এলাকাতে খুবই সামান্য অল্প কিছু মানুষের মধ্যে এইটা আছে। এই জন্য আমি জুলাই নিয়ে pretty কনফিডেন্ট যে আগামী 5 দশকের লড়াইয়ের ফাউন্ডেশন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। এখন প্রশ্ন হচ্ছে যে এইটার আকাঙ্ক্ষাটা ম্যাটেরিয়ালাইজ করাটা হচ্ছে আমাদের সামনে এখন সবচেয়ে কালেকটিভ চ্যালেঞ্জ, আমাদের সবার জন্য আর কি। এবং এই চ্যালেঞ্জটাকে প্রত্যেক দিন 71-এর যে ব্যবসা, চেতনা ব্যবসা থেকে আমাকে আলাদা করার আবার একটা সেকেন্ডারি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কারণ হিস্টোরিক্যালি আমার দেশের পলিটিশিয়ানরা, আমার দেশের ক্ষমতার ভরকেন্দ্রে যারা আছেন, তারা সবসময় হিস্টোরিক্যাল ইভেন্টগুলোকে একান্ত ব্যক্তিগত একটা সেলফ ইন্টারেস্টেড জায়গা থেকে ম্যানিপুলেট করতে চায়। যেমন ধরেন, আমি কয়েকজন আমলাকে চিনি, তিনি জুলাইতে কি রোল প্লে করেছেন, অতএব সেটার উপরে ভিত্তি করে ওনাকে এখন ভূতাপেক্ষ সিনিয়র সচিব করা হোক। তো উনি এটা নিয়ে গেলেন, 1-2টা ছবি, ওনার ছেলে মেয়েরা কে কোথায় পড়েন, কোথায় আন্দোলন করছেন, তো ওনাকে ভূতাপেক্ষা সিনিয়র সচিব করা হইলো। ওনার 10-15 বছরের স্যালারি, পেনশন, হাবিজাবি যা যা পাওনা ছিল সব দিয়ে দিলেন। তাহলে জুলাইটাকে উনি বেঁচে দিলেন। আমি অনেক সামরিক কর্মকর্তা জানি, একদম লাস্ট মোমেন্টে এসে মানে সিস্টেমটা একটু ম্যানিপুলেট করে দিয়ে উনি বেনিফিশিয়ারি হয়ে গেলেন, ব্রিগেডিয়ার জেনারেল হয়ে গেলেন, একটা ভালো পোস্টিং পাইলেন, সরাই দিলেন। তো অতএব এই যে ম্যানিপুলেট করা, সাংবাদিক, গণমাধ্যমের লোকজন, প্রচুর গণমাধ্যম দখল হয়েছে। আমরা নিজেরা জানি কে কোন জায়গাতে গিয়ে দখল করছে। দেশে ছিল না গত 20 বছর, আরামে আয়েসে বিদেশে থাকছে, খাইছে, সিম্পলি বিমান থেকে আইসা একটা মিডিয়া দখল করে ফেলাইলো, কারণ তিনি অমুকের বাল্যবন্ধু, অমুকের বন্ধু। একটা আলী জাকের এয়ার ফার্মটা দখল করে ফেলাইলো, মনে চাইলো ওটা দখল করে ফেলাইলাম, মনে চাইলো ওই প্রতিষ্ঠানটা একটু নিয়ে নিলাম, নিয়ে এখন আমি স্যালারি ঠিক করে দেয়, সে নিজেই স্যালারি ঠিক করে দেয়, আমার 10 লাখ করে দিবেন, আমার একটা থাকার জায়গা দিবেন, 3000-4000 স্কোয়ার ফিটের একটা ভালো জিপ দিবেন, রেঞ্জ রোভার টোভার টাইপের, আমি তো সব গাড়ির ভালো নাম জানি না, তো ওইরকম একটা গাড়ি দিবেন। মানে সেই মালিককে ঠিক করে দিচ্ছে আমাকে কি কি বেতন ভাতা দিতে হবে, এবং সে ঠিক করতেছে অফিসে কে কাজ করতে পারবে, কে কাজ করতে পারবে না।
তাহলে জুলাই দেখেন কারা বেচতেছে, ওই টাউট যেগুলো দখল করছে চেতনা ব্যবসা, ও প্রতিদিন টকশোতে আমার আর সরার তুষারে জিজ্ঞেস করে যে ভাই আপনারা তো জুলাই চেতনা নিয়ে তো আপনারা ব্যবসা করতেছেন, খেয়াল করছেন বয়ানের পলিটিক্স? ওই একই টাউট জিজ্ঞেস করতেছে, কিন্তু যে টাউটরা গণমাধ্যমে গত 16 বছর 17 বছর আওয়ামী ফ্যাসিবাদের দালালি করেছে, নিউজ মানে ম্যানুপুলেট করেছে, টকশোতে কনভারসেশন ম্যানুপুলেট করেছে, সে প্রত্যেক দিন আইটেম ঠিক করে আজকে কাকে কোন জায়গায় দিয়া জুলাই চেতনা ব্যবসা করাবো। সে জিজ্ঞেস করতেছে আপনারা তো জুলাই সিডিআই করে দিচ্ছেন, অথচ করতেছে কিন্তু সে নিজে। তাহলে এই জায়গাতে হচ্ছে আমাদের একটা সেকেন্ডারি চ্যালেঞ্জ আসছে যে আমরা যখনই বলছি যে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আমাকে বাস্তবায়ন করতে হবে, এইটা যে ফান্ডামেন্টালি ডিফারেন্ট চেতনা ব্যবসা থেকে, মুক্তিযুদ্ধ ব্যবসা থেকে, এটা আবার প্রমাণের দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ এই গণমাধ্যম আমাকেই চাপাই দিচ্ছে, আমাদেরকে চাপাই দিচ্ছে যে ভাই আপনারা ব্যবসা করতেছেন না, অধিকার ব্যবসা করতেছে, তাই না? বিভিন্ন জায়গায় বলতেছে না যে অধিকার মানবাধিকারের ব্যবসা করতেছে, কিন্তু অধিকার গত 16-17 বছর কি রিপোর্ট দিছে, কোন রিপোর্টের ওপরে ভিত্তি কইরা আপনারা হাজারে হাজারে দেশে বিদেশে ওই অ্যাসাইলাম পাইছেন, ওই গল্প তো আবার আমি জানি, কারণ আমি তো ইংল্যান্ডে তখন ইন্টারন্যাশনাল ল প্র্যাকটিস করছি, আমি তখন অ্যাসাইলাম ইমিগ্রেশন ল প্র্যাকটিস করেছি। আমি দেখেছি বিএনপি জামাতের হাজার হাজার নেতাকর্মীরা অধিকারের রিপোর্ট নিয়ে কোর্টে গিয়ে হাজির হয়েছে, তার মানবাধিকারের প্রোটেকশন চাইছে, হেফাজতের ওলামায়ে আমরা ইসলামী দলগুলোর ওলামায়ে আমরা গেছেন। আজকে তাদের অনেকেই আবার দেখলাম যে অধিকার নিয়ে তাদের একটু চুলকানি তৈরি হচ্ছে, যে কী ব্যাপার, ওনাদের তো সমালোচনা করার কথা না। তো এইটা হচ্ছে আমাদের একটা সেকেন্ডারি চ্যালেঞ্জ আমরা যখনই সংস্কার আর বিচারের কথা বলছি। এই জন্য এখন আমাদের কাছে, আমাদের জনগণের কাছে এটা পরিষ্কার করতে হবে যে আসলে ফান্ডামেন্টালি আমরা কি চাই, কি করতে চাই, এবং এটা হচ্ছে আমার লড়াই। এই লড়াইয়ের জায়গাতে হচ্ছে যে আমরা বারবার ফ্যাকচুয়ালি ধরায় দিচ্ছি যে আসলে কি চেয়েছিলাম, কি করতে চাই। দেখেন গত সপ্তাহে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 12-13টা কর্পোরেশনে, সরকারি প্রতিষ্ঠানে বিএনপির দলীয় নেতাকর্মীদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। বিএনপির 31 দফার 8ম দফাতে বলে দেওয়া আছে যে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নীতিমালা করে মেধা ভিত্তিতে এটা সেটা করে আমরা অ্যাপয়েন্টমেন্ট করব। বড় মোটা প্যারাগ্রাফ, সাবস্টান্স হচ্ছে এটা। আওয়ামী লীগের মতো আমরা এটা করব না। তাহলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে এটা মনে করায় দেওয়া যে হোয়াট ওয়াজ ইউর প্লেজ টু দ্য নেশন প্রায়ার টু দ্য ইলেকশন অ্যান্ড ডিউরিং থ্রু দ্য মুভমেন্ট অ্যাজ ওয়েল, যে এইটা হচ্ছে সংস্কারের ওয়াদা ছিল আপনার, আপনি এটা করলেন না, বরং আপনি যেটা করছেন সেটা হচ্ছে আপনার ওয়াদার সাথে মিলছে না। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বাবার দোয়া ক্রিকেট বোর্ড দখল করলেন, একটা রাতের নির্বাচন, দামি নির্বাচন করলেন, কইরা পুরো ক্রিকেট বোর্ডটাকে একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করলেন। অথচ বিএনপির 31 দফাতে বলা ছিল যে আমরা বাংলাদেশের কোনো স্পোর্টস প্রতিষ্ঠান, কোনো ক্রীড়া প্রতিষ্ঠানকে দলীয় মনোনয়ন দিব না, যোগ্যতার ভিত্তিতে যাদের এই কেন্দ্রিক লোকজন আছে তাদের মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে তারা অ্যাপয়েন্টেড হবেন। এখন 31 দফাটা বলছি কেন, কারণ হচ্ছে জুলাই সনদকে বিএনপির নেতারা বলছেন ইজ এ চার্টার ফর এটার্নাল ফ্রড, অনন্ত প্রতারণার দলিল বলছেন। গণভোট সম্পর্কে বলছেন তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে নভেম্বরের অধ্যাদেশের মধ্য দিয়ে, তারা এই কোশ্চেনিয়ারের সাথে একমত না। এখন 31 দফা তো আমরা কেউ বানায় দিই নেই, ঐকমত্য কমিশন, এই কমিশন সেই কমিশন, এটা তো আমরা তৈরি করে কারো উপর চাপিয়ে দিই নেই, এটা আপনাদের বানানো জিনিস। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যারা সংস্কারের লড়াই করছি, আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে মনে করিয়ে দেওয়া এই লড়াইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আপনারা, আপনাদের ওয়াদাটা কি ছিল আপনাদেরকে মনে করায় দেওয়া, ইকুয়ালি জনগণকে সচেতন করা যে আসলে সরকারি দল যারা সরকার পরিচালনা করছেন ক্যান দে ডেলিভার অন দেয়ার প্লেজেস, জনগণকে এটা বুঝায় দেওয়া যে আসলে তাদেরকে আমরা ট্রাস্ট করতে পারবো কিনা। আগামী 5 বছর পরে যদি একটা নির্বাচন হয় তখন এই প্রশ্নগুলো আসবে টু বিল্ড আপ আওয়ার কেস। এরপরে দেখেন একইভাবে সরকার বলছিল, আমরা ঐকমত্য কমিশনের ব্যাপারে একমত হয়েছিলাম যে স্থানীয় সরকার প্রশাসনে নির্বাচন ছাড়া কোনো প্রতিনিধি দেওয়া যাবে না। বিএনপির 31 দফাতেও লেখা আছে, বলা আছে যে তারা মৃত্যু ছাড়া অথবা আদালতের রায় ছাড়া তারা কোনো জায়গাতে স্থানীয় সরকার প্রশাসন নিজেদের লোকদেরকে দেবেন না। আপনারা এসে দেখলেন প্রায় 56-57টা ইউনিটে, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, বিভিন্ন জায়গাতে পৌরসভাতে দলীয় লোকদেরকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এইটা তাহলে বলতেন যে আমি আসলে এইটা করব না, আমার দলীয় লোকদেরকে পুনর্বাসন করতে হবে, আমি আমার দলের লোকদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করব, তাহলে আপনি সেটা বলতেন। আপনি যদি বলে ক্ষমতায় আসতেন তাহলে আজকে আমরা তো সমালোচনা করতে পারতাম না, কারণ আপনি জনগণ থেকে ম্যান্ডেট নিয়ে আসছেন। যে কারণে দেখেন আওয়ামী আমলের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছে কেন,
2008-এর যে নির্বাচন ছিল সেখানে আওয়ামী লীগ বলে নাই যে তারা ক্ষমতায় আসলে পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেবে। যদি আপনি জনগণের কাছ থেকে এটা ম্যান্ডেট নিয়ে আসতেন তাহলে কিন্তু এটা নিয়ে আন্দোলন হইতো না, কারো বলবার সুযোগ ছিল না যে আসলে আপনাদের এই অ্যামেন্ডমেন্ট আপনারা বাতিল করতে পারেন না। কিন্তু আপনি জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে আসেন নাই, আপনি তো বলেন নাই যে আপনি ক্ষমতায় গেলে এটা করবেন। ইভেন পার্লামেন্টারি কমিটি যেটা গঠিত হয়েছে এই ব্যাপারে, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কি থাকবে না, তাদের ওভারওয়েলমিং মতামত ছিল, সুরঞ্জিত সেনগুপ্তর নেতৃত্বে যেটা হয়েছে তাদের ওভারওয়েলমিং ওপিনিয়ন ছিল যে এটা বাতিল করা ঠিক হবে না। তাহলে সেই জায়গায় দেখেন যে আমরা সরকারকে মনে করায় দিচ্ছি যে আপনি আসলে আগের সরকার কোন কোন কারণে তার ফ্যাসিবাদী দৈত্যে পরিণত হয়েছে এবং তারপরে তার পতনের জন্য মানুষ রাস্তায় নেমেছে, ওই জায়গাটাই হচ্ছে সংস্কারের লড়াই, আমাদের বিচারের লড়াই। আমাদের দেখেন বিচার নিয়ে আমাদের কেন কথা বলতে হচ্ছে। আমরা গত 16-17 বছর টানা দেখেছি রিমান্ড থেকে নিয়ে আসছে 10 আঙ্গুল হাতের পায়ের সবগুলোর নখ উঠানো, সিম্পলি হাঁটতে পারছে না, তাকে তার প্রাইভেট পার্টে ইলেকট্রিক শক দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাকে 10 দিন ধরে পানি খেতে দেয় নাই, বরং অফিসাররা তদন্ত কর্মকর্তারা তাকে বাধ্য করে পেশাব খাওয়াইছে, এরপরে তাকে কোর্টে আনছে আরও 7 দিনের রিমান্ডের জন্য। অতএব সেই জাজরা তো এখনো চাকরিতে আছেন, কিসের ভিত্তিতে? হোয়াট কনসিয়েন্স ফোর্স দেম টু এক্সটেন্ড দ্য কাস্টাডি অ্যান্ড রিমান্ড? এটাকে প্রশ্ন করার নাম হচ্ছে আমার সংস্কারের লড়াই। এইটা মনে করিয়ে দেবার হচ্ছে আমার দায়িত্ব, হচ্ছে এটাই হচ্ছে বিচারের লড়াই। আমরা যখন বলছি যে আমরা কাঠামোগত সংস্কার চাই, কেন চাই? এই যে দেখেন চুপ্পুকে নিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ফজিলতপূর্ণ অলিয়া উলিয়াদের নাম যদি বলেন তাহলে চুপ্পু উড স্ট্যান্ড অ্যাট দ্য টপ পারহ্যাপস। যে রেশনের দুধ চুরি থেকে শুরু করে সেও কোনো মানে কাজ নাই ফজিলতের, যা যা সে করে নাই, সেরকম একটা লোককে সরায় দেওয়ার জন্য বলেছি শুরু থেকে। 24-এ গণঅভ্যুত্থানের পর থেকে আমরা বলেছি 72-এর সংবিধান সাসপেন্ড করেন, চুপ্পুকে সরান ইমিডিয়েটলি, করে নাই। মার্চ মাস থেকে ফেব্রুয়ারি ক্ষমতা আসলো, তারপর থেকে বারবার বলেছি, করে নাই। 6 মাস পরে কেন করলো? সন্দেহজনক কারণ আছে। কারণ যেহেতু আমরা এর আগে আকাশে সাদা মেঘ থাকা অবস্থায় আমরা কালো রং চোখে দেখি, সেই রকম সোনার বাংলায় আমাদের সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। 5 বছর পরে ধরে নিলাম একটা নির্বাচন হবে, নির্বাচনের পরে সরকার গঠিত হবে কেয়ারটেকার 3 মাসের জন্য। এই কেয়ারটেকার গঠিত হইতে ধরেন আরো 15-20 দিন, 1 মাস এদিক সেদিক চলে যেতে পারে, 4-5 মাস সময় লেগে যেতে পারে। তাহলে নির্বাচনকালীন সময়ে আপনার দলের একজন খুবই অনুগত লোক প্রেসিডেন্টের অফিসে থাকা জরুরি। ফেব্রুয়ারি মাসে যদি আপনি বদলাইতেন অথবা যদি গণ অভ্যুত্থানের সামনে বদলাইতেন, এটা আপনি তখন স্থিতিশীলতার জন্য বদলান নাই। ফেব্রুয়ারি মার্চে কেন বদলান নাই? কেয়ারটেকারের সময় আপনি আপনার প্রেসিডেন্ট পাবেন না। প্রেসিডেন্ট কেন লাগবে? কারণ আমরা যে ফর্মুলাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাচ্ছি, কমিশনে আলাপ করেছি, বিএনপি সেটাতে একমত হয়নি। বিএনপি তার সেই 96 ফর্মুলা সিম্পলি রিইনস্টেট করবে, যেটাতে আপনি জানেন যে লাস্ট অপশন হচ্ছে অফিস অফ দ্য প্রেসিডেন্সি উইথ দ্য টেক ওভার দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। তাহলে ইয়াজউদ্দিন মার্কা একটা রিয়েলিটি আপনি কল্পনা করছেন, এবং সেখানে আপনার একটা ইয়াজউদ্দিন এখন অ্যাপয়েন্ট করতে হবে আগামী ফিউ মান্থস অর দ্য উইকস। তাহলে সেটাতে তাহলে আপনি কি চিন্তা আসলে স্বচ্ছ রাষ্ট্রকে ডেলিভার করবার জন্য? আপনি এখন থেকে এই দুষ্টামি চিন্তাগুলো কেন মাথায় রাখছেন? অথচ আমরা ক্রস পার্টি এবং কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে অ্যাপয়েন্ট করবার জন্য আমরা ক্রস পার্টি সিভিল সোসাইটি মেম্বার নিয়ে একটা কমিটি করি, আমরা সবাই মিলে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেব। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হবে, নির্বাচন কমিশনার কে হবে, দুদকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে, পিএসসিতে কাকে অ্যাপয়েন্টমেন্ট করব, মানবাধিকার কমিশনে কারা দায়িত্ব পালন করবেন, এইরকম গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা একটা ক্রস পার্টি কনসেনসাস করতে পারি কিনা, যেখানে সরকারি দল 1-2 জন প্রতিনিধি দেবে, বিরোধী দলগুলো থেকে 1-2 জন প্রতিনিধি থাকবেন, সিভিল সোসাইটি মেম্বার থাকবেন, মেম্বাররা মিলে একটা কমন প্রস্তাবনা তৈরি করবেন, করে তারপরে হচ্ছে ওখান থেকে এই পজিশনগুলোতে অ্যাপয়েন্টমেন্ট করব, ইনক্লুডিং দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্সি। তো সেটা তো আপনারা একমত হইলেন না দেখেন। এবং এখানে একমত হওয়াটা কত জরুরি ছিল। দেশের আজকের যে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, যেই অর্থনৈতিক অবস্থায় রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে পড়ে আছে অলরেডি, এই অর্থনৈতিক অবস্থার জন্য বিএনপি দায়ী সেটা বলছি না, কিন্তু এই অবস্থাটা বাস্তবতা যে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, খুবই খারাপ। মাননীয় আমাদের প্রিয় অর্থমন্ত্রী খসরু ভাই কারেক্টলি বলেছেন
যুদ্ধের পরের যে অর্থনৈতিক অবস্থা ছিল তার থেকেও দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা কিন্তু খারাপ। 72 থেকে 74-এ থেকেও অর্থনৈতিক অবস্থা এখন খারাপ যে কোনো ডেফিনেশনে। তাহলে সেখানে ক্রস পার্টি কনসেনসাসটা কত জরুরি ছিল যে কোনো বিষয়ে, যে আমরা সবাই মিলে যে কাজটা করতে পারি কিনা, একসাথে একমত হতে পারি কিনা। কারণ আপনি একটা কাজ করবেন যেটা আনপপুলার কিন্তু নেসেসারি, সেটা সমালোচনা কারা করবো? আমরাই তো বিরোধী দলে করবো। তাহলে আপনি যদি বিরোধী দলের সাথে একমত হয়ে কাজটা করতে পারেন তাহলে আপনি দেশ চালাইতে আপনার জন্য সুবিধা হবে, আপনি কোনো চ্যালেঞ্জের মুখে পড়বেন না। অতএব সেই জায়গাতে এই জিনিসগুলো আমরা পাই নাই। তাহলে এখন দেখেন যেই যেই কারণে আমাদের সংকটগুলো তৈরি হয়েছে, সংবিধান সংস্কার কমিশন আপনাদের এক দফায় আছে, ওটা তো আপনারা প্রথম দিনই গার্বেজ করে দিয়েছেন। তো এই যে প্রত্যেকটা বিষয়, যেই বিষয়গুলো 16-17 বছরে জমতে 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 পাহাড় তৈরি হয়েছে, দৈত্যের পাহাড় তৈরি হয়েছে, এইটা কেন আপনি জমতে দিচ্ছেন গত 6 মাসের মধ্যে? এবং দেখেন এইটা আমরা আমলাতন্ত্রে জনপ্রশাসন সংস্কারের কথা বলছি, এখানে ফিউজ ভাই আছেন, আমাদের কমিশনের সদস্য নিয়মিত ছিলেন, তুষার মাঝে মধ্যে গেছে। তো সেই জায়গাতে দেখেন যে আমার অর্থনীতির অবস্থা ভালো না, আপনি শতভাগ পে স্কেল বাস্তবায়ন করার চেষ্টা করছেন। ওয়াই? ইভেন অন দ্য ফার্স্ট ইয়ার আপনি কেন করতে যাচ্ছেন? টু অ্যাপিজ দ্য ব্যুরোক্রেসি, যেটা হাসিনা করেছে 12-13 সালে। হাসিনা যখন করছে তখন দেশের অর্থনীতির অবস্থা তো ভালো ছিল, আমার রেভিনিউ ফ্লো ভালো ছিল। তো সেই কাজটা আপনি কেন করছেন? আপনি জনপ্রশাসন সংস্কারে হাত না দিয়ে। এখন জনপ্রশাসন সংস্কারে হাত দেওয়াটা তো চ্যালেঞ্জিং জব। আমরা কমিশনেই এটাকে এজেন্ডাভুক্ত করে আলোচনা করতে পারি নাই। আমরা এত এত বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু জনপ্রশাসন কমিশনের সংস্কার নিয়ে আলোচনা আমরা কমিশনে এজেন্ডাভুক্ত করতে পারি না। বারবার কথা বলছি, ফিরোজ ভাই মনে থাকার কথা, আমরা বারবার বলছি, আমাদের প্যানেল চেয়ারম্যানরা রাজি হন না এটা নিয়ে কথা বলতে। কেন? কারণ ওই যে আমলাতন্ত্রের প্রেশার। তাহলে এইরকম একটা মৌলিক সংস্কারের জায়গায় আমরা যদি হাত দিতে না পারি, আপনি কিভাবে তাদেরকে টাকা দিয়ে, পে স্কেল দিয়ে খুশি রাখবেন? সম্ভব না তো। কারণ তার মূল বেতন, তার মূল ইনকামটা তো তার স্যালারি না। ইটস এ হাইলি করাপ্ট ব্যুরোক্রেসি। সার্টেনলি দেয়ার আর অফিসার্স অফ হাই মোরাল ইন্টেগ্রিটি, কোনো সন্দেহ নেই, অবশ্যই ভালো মানুষ আছেন, কিন্তু মোটা দাগে সামারিলি ইটস এ ভেরি করাপ্ট ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসি কিন্তু বেতনের টাকা দিয়ে তারা চলে না তো। এটা হচ্ছে, সে তো মানে এটা হলো তার একটা ইনভেস্টমেন্ট, সে ওইখানে অফিসে একটা সিট নিয়ে এনেছে, ওই যে পজিশন নেওয়া বলে না, ওই যে মার্কেটে দোকান নিতে হয়, ওইটা তার একটা পজিশন দোকান, ওইটা দিয়ে তো তার মূল ইনকাম তো অন্য জায়গায়। আপনি তাকে এইটা দিয়ে তো তার কারাপশন নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো এইটার দরকার ছিল রিফর্ম। তাহলে আজকে যখনই আমরা জুলাই নিয়ে কথা বলছি, আমরা এই কথাগুলো বারবার স্মরণ করিয়ে দিতে হচ্ছে এই কারণে, কারণ এই ভুলগুলো রিপিটেডলি হয়ে আসছে, হয়ে আসার কারণেই বারবার লড়াই হয়, সংগ্রাম হয়, আমাদের ছাত্ররা, তরুণরা জীবন দিতে হয়, বারবার বের হয়ে আসতে হয়। তো আপনি যদি একই কাজ আবার করেন, তাহলে ফিজিক্সের রুল কি বলছে? একই কনসিকুয়েন্স আসবে। আপনি যদি একই অ্যাকশন করেন, আপনি যদি একইভাবে একটা কাজ করেন, দিন শেষে ওটার কনসিকুয়েন্স তো সিমিলার হবে। এটার জন্য তো আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা চাই এই সরকারটা সফল হোক। বাংলাদেশের ইতিহাসে প্রথম বিএনপি সরকার যার কোনো হস্টাইল অপোজিশন নাই, যাকে টেনে হিসড়ে দাবড়ায় নামায় ফেলতে চায়, এরকম কোনো অপোজিশন নাই বিএনপি সরকারের। প্রথমবারের মতো বিএনপি সরকার আসছে, ইয়েট সে মোস্ট আনপপুলার রিয়েলিটিতে ইলেকশন করে সবচেয়ে এককভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। লট অফ ইন্ট্রা কন্ট্রাডিকশনস উইথ দ্য সিমিলার ইলেকশন অ্যান্ড বিএনপি ভিক্টরি। এইরকম একটা রিয়েলিটিতে কোনো বিরোধী দল নাই যে আপনাকে প্রচণ্ড রকম ডিস্টার্ব করছে অথবা করতে চায়। মানে আমরা কেউ প্রাইভেটলি বিশ্বাসও করি না, আলোচনাও করি না। এখানে তো আমরা 11 দলের কয়েক দলের নেতারা আছি, কেউ এটা মনেই করি না যে এটা করা উচিত। কিন্তু আপনি যেভাবে আপনাকে ডিরেইল করছেন, আননেসেসারিলি আপনাকে সমালোচনার যোগ্য করে গড়ে তুলছেন, সেটা শুধু আপনার জন্য ক্ষতিকর না, দেশের জন্য ক্ষতিকর। আর আমরা যেহেতু মানুষের জন্য কথা বলি, আমাকে তো কন্টিনিউয়াসলি মানুষের হয়ে, মানুষের সাপেক্ষে, রাষ্ট্রের সাপেক্ষে এটা কথা বলতে হবে। কিন্তু এর মানে এটা না যে আমরা আপনার পতন চাইতেছি। কোনো বিরোধী দল, ডানে বলেন বামে বলেন, যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, কেউ আপনার পতন চায় না। সবাই চায় আপনি সফল হন, আপনি ভালোভাবে ডেলিভার করেন, আপনার প্লেজের উপরে কাজ করেন। এই জন্য আমরা বারবার আপনাকে স্মরণ করাই দিচ্ছি যে আপনি আপনার নিজের ওয়াদাগুলো কিভাবে লঙ্ঘন করেছেন, এবং সেইটা খুবই দুঃখজনক। তাই আমরা চাচ্ছি বিচার এবং সংস্কারের এই যে লড়াই, যেটা জুলাই গণ অভ্যুত্থানের মৌলিক ফান্ডামেন্টাল জায়গা, সেই জায়গাতে আপনি আপনার কমন সেন্স ব্যবহার করবেন, আপনার ক্ষমতার ব্রুট মেজরিটি ইউজ করবেন না, এটা ওয়ার্ক করবে না, নিশ্চিত থাকেন। এই যে হবিগঞ্জে একটা ছেলের চোখ নষ্ট করে দিলেন, মানে আপনি এনসিপির বলে এটা কি অ্যালাউড? ওই ছেলেটা এনসিপির প্রোগ্রামে আসছে বলে আপনি এটা করতে পারেন? মানে আপনি এই ভায়োলেন্স কি, এটা কি আপনি ভুলে গেছেন যে এই যে আওয়ামী বীর পুরুষরা যে লেজ গুটায় কুত্তার মতো পালাইছে, সেই দিনগুলোর কথা ভুলে গেলেন?
এই আওয়ামী বীর পুরুষ শামীম ওসমান, আওয়ামী বীর পুরুষ নিখিল, আওয়ামী বীর পুরুষ নানক আজম, আওয়ামী বীর পুরুষ আজম ও নাসির, জয়নাল হাজারি, নিজাম হাজারি, ভুলে গেলেন এদের কথা, হাজি সেলিম, এই আওয়ামী বীর পুরুষরা কোথায় এখন? তা আপনি সাডেনলি হঠাৎ করে বীর পুরুষ হইলেন কোন দিন? আজকে নাসিরের গাড়ি ভাঙতেছেন, সার্জিসের গাড়ি ভাঙতেছেন। আপনাদের তো বুকের পাঠা থাকলে ওবায়দুল কাদেরের গাড়ি ভাঙতেন, কই সেদিন পারেন নাই তো? হাসান মাহমুদের গাড়ি ভাঙতে পারেন নাই কেন? যেই গাড়িতে করে খালেদা জিয়াকে আপনারা কেরানীগঞ্জে আর কাশিমপুরে চানখারপুলে স্লোগান দিতে দিতে নিয়ে গেছেন, সেদিন কোন আওয়ামী লীগের নেতার গাড়ি ভাঙতে পারছেন? আপনাদের হ্যাডম কই ছিল? সরকারি দলে আসতে পরে হ্যাডম দেখাইতে হয়। কিছু পুরুষ মানুষ আছে দেখবেন যে ঘরে গিয়া বউর সাথে হ্যাডম দেখায়, এটার নাম বীর পুরুষত্ব না, এগুলোর নাম কাপুরুষতা। আপনারা হচ্ছেন সেই ধরনের বস্তির লোক যারা ঘরে গিয়া বউ পিটায়, ওই রকম বীর পুরুষ আপনারা। এইরকম বীর পুরুষদের জন্য পালানোর পথ খুঁজে রাখতে হবে, মাথায় রাখিয়েন। আপনারা কে কয় ভোটে জিতছেন, কে কত জনপ্রিয় নেতা, উই ডিডন্ট গিভ এ ড্যাম টু হাসিনাস রেজিম, এটা মাথায় রাখিয়েন। বাংলাদেশের তরুণরা যেই লেভেলে এক্সপোজড হয়েছে, যেই লেভেলের সাহসিকতার জায়গায় তারা চলে আসছে, আপনি কোনো বাহিনী দিয়ে এই হাসিনা রেজিম ফেরত আনতে পারবেন না। কোনো ফোর্সেস বাংলাদেশের যত বড় বড় 7.62 মিলিমিটারের তারা গুলি আর বন্দুক নিয়ে আসুক, ইট ডাজন্ট ওয়ার্ক। তাই আল্লাহর ওয়াস্তে এই বীর পুরুষত্বগুলো দেখায় না। ক্ষমতা হচ্ছে ক্ষমতার চরিত্র হচ্ছে আপনাকে বিনয়ী হইতে হবে। যার যত বেশি ক্ষমতা তাকে তত বেশি বিনয়ী হইতে হবে, জনগণের কথা শুনতে হবে। তাই দয়া করে এই ভুয়া সাহসিকতা দেখায় না। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে বলে আমি জানি না, এই ছেলের যারা চোখ নষ্ট করে দিয়েছে। তাহলে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদ আমার 650 তরুণকে অন্ধ করে দিয়েছে। তার ভিতরে একজন ভাই এখানে আছেন। মানে কত টাকা দিলে, রাষ্ট্র কতবার ক্ষমা চাইলে একটা চোখের দাম দিতে পারবেন আপনি? সেখানে আপনি এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেন নাই, কাউকে আপনি বিচারের মুখোমুখি করেন নাই। দিনরাত টকশো করতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি কত খারাপ। ওসমান হাদির মৃত্যুর আগে আপনারা স্মরণ করে দেখবেন, আজকে সালাউদ্দিন আম্মা, নাসিরউদ্দিন পাটোয়ারি, জাবের, এদের ব্যাপারে এদের শব্দচয়ন, কথা বলার ধরন, গালি, এগুলোকে বারবার হাইলাইট করা হচ্ছে, তাদেরকে হত্যাযোগ্য করে তুলছে, জাতির কাছে ঘৃণিত করে তুলছে। কারণ পরের দিন যখন শুট করে মেরে ফেলা হবে তখন দেশের মানুষ যেন কেউ না কাঁদে। এই হত্যাযজ্ঞের ইতিহাস আমরা দেখেছি ফিলিস্তিনে, কাশ্মীরে। দয়া করে ওই পথে যায়েন না, পরিণতি ভালো হবে না। আপনারা মনে করছেন, আপনারা মানে টকশোগুলোতে বলছে, দেখতেছি বিএনপি নেতারা যে আমরা নাই চাইলে না, ওরা কোথাও পদযাত্রা করতে পারবে না। আওয়ামী লীগের সময় কই ছিলেন? বালুর ট্রাকে তো সরাইতে পারেন নাই, কোথায় ছিল আপনাদের এই যৌবন? কোথায় ছিল সেদিন? সবাই কি মানে বুড়া হয়ে গেছিলেন সেদিন? গুজা হয়ে গেছিলেন? প্রতিবন্ধী হয়ে গেছিলেন? সাডেনলি এখন সবাই যৌবন ফিরা পাইছেন? কি ওষুধ খাইছেন? 24-এর গণ অভ্যুত্থানের পরে কি ওষুধ খাওয়ার পরে এত শক্তি ফিরে আইছে আপনাদের? অতএব আমরা চাচ্ছি যে আপনারা সফল হন। ফর গডস সেক, কাম ব্যাক টু ইউর কমন সেন্স. History shall not forgive you if the similar mistakes are delivered.